আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ৬৮ পৃষ্ঠার নমুনা ছক। চলো আমরা দেখে নিই। পড়ে কি বুঝলাম? লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন? খ. বিবরণটি কোন সময় বা কোন দেশের? গ. এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল অমিল আছে? ঘ. লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেম কোন নমুনা পাওয়া যায়? এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। দেখে নেই। লেখক এখানে কিসের বিবরণ দিয়েছে? লেখক এখানে ভ্রমণের বিবরণ দিয়েছে। বিবরণটি কোন সময়ে ও কোন দেশের? বিবরণটি 1952 সালের চীন দেশের। এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল অমিল আছে? এই বিবরণে বাংলাদেশের সাথে যে মিল রয়েছে তা হলো আমাদের দেশের মতোই চীন দেশ নদীতে নৌকা লঞ্চ চলাচল করে এদিক ওদিক নৌকা বাদাম দিয়ে চলে। আর অমিল হচ্ছে চীনেরা দেশি মাল বাজারে থাকলেও বিদেশি মাল দামে কম হলেও কেনে না। ঘ. লোকটি চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায়? লোকটিতে চীনের মানুষের দেশপ্রেমের অন্যান্য দৃষ্টান্ত পাওয়া যায়। বিশেষ করে দেশি মাল থাকলে বিদেশি মাল কিনতে চায় না। যদি দেশি মালের দাম একটু বেশিও দিতে হয়, তাছাড়া সেখানে জিনিসপত্রের দাম আমাদের দেশের মতো হুট করে আকাশচুম্বী হতে পারে না। এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? এই লেখা থেকে চীন দেশের সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পেরেছি, যেমন চীনের লাইব্রেরি, খেলার মাঠ, মিউজিয়াম, বাজার ব্যবস্থা ইত্যাদি। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে চীন দেশের দেশপ্রেম। এছাড়াও খেলার মাঠের পড়ার ব্যবস্থাও ছাত্র শিক্ষকের সুসম্পর্ক মনে দাগ কাটার মতো বিষয়। এবার 69 পৃষ্ঠায় বলি ও লিখি। আমার দেখা নয়াচীন রচনায় লেখক যা বলেছেন তার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। চলো নমুনা ছকের উত্তরটি দেখে নিই। লেখক চীনের মিউজিয়ামে পৌঁছে অনেক নিদর্শন বস্তু দেখেছেন, তবে পুরনো কালের স্মৃতি উল্লেখযোগ্য। তারপরেও সাংহাইয়ের মধ্যে সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরিতে গেলেন। খুব পুরনো এই লাইব্রেরি, সব বয়সী লোকদের পড়ার ব্যবস্থা আছে। পাশে রয়েছে একটি মাঠ, সেখানে বসা ও পড়াশোনা করার ব্যবস্থা রয়েছে। সেখান থেকে লেখক এক্সিবিশন দেখতে যান। নতুন চীনের নতুন জিনিসপত্র দেখে হোটেলে ফিরে আসেন। 1 ঘন্টা পর লেখক গেলেন নদী দেখতে। তারপর ছেলেদের খেলার মাঠে গিয়ে দেখে ছাত্র শিক্ষক সেখানে আছে। সেখানে লেখক অভ্যর্থনা গ্রহণ করে বিদায় নিয়ে বড় বাজারে দেখতে যান। সেখানকার এক সাইকেল দোকানে গিয়ে দেখেন যে চীনের তৈরি জিনিসের দাম বেশি এবং বিদেশি জিনিসের দাম কম। জানতে পারলে এখানকার লোকেরা দেশি পণ্য ক্রয় করে দাম বেশি দিয়েও। সেখানে নিত্য পণ্যের আকাশচুম্বী দাম বাড়ার সুযোগ নেই। সেখানকার সরকার ও জনগণ খুবই সচেতন। বিবরণ লিখি। এবার আমরা 70 পৃষ্ঠার বিবরণ দেখে নিই। শিক্ষকের নির্দেশ অনুযায়ী শ্রেণীকক্ষের বাইরে যাও, চারপাশে ভালো করে দেখো। লেখার জন্য এর মধ্যে থেকে কোনো একটি বিষয় বাছাই করো। বিষয় হতে পারে গাছপালা, পশু পাখি, রাস্তা, নদী, মানুষ, প্রতিষ্ঠান কিংবা অন্য যে কোনো কিছু। এমনকি এ সময়ে দেখা কোনো ঘটনাও লেখার বিষয় হতে পারে। বাছাই করা বিষয়ের ওপর 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ লেখো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। আমরা প্রথমে পশু পাখি বিষয়ে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণমূলক লেখা লিখব। চলো আমরা উত্তরটি দেখে নিই। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। এটি অতি সাধারণ পাখি। পুরুষ দোয়েল পাখিটি খুবই পরিপাটি এবং সাদা কালো রঙের হয়। এ পাখির লেজ সর্বদা উঁচু অবস্থায় থাকে, কিন্তু দোয়েল পাখি গান করার সময় লেজটি ঝুলে থাকে। পুরুষ ও স্ত্রী দোয়েলের স্বভাব ভিন্ন প্রকৃতির হয়। পুরুষ দোয়েল পাখির বছরে অধিকাংশ সময় ঝোপঝাড়ের মধ্যে অবস্থান করে, শীষ দেয় আর গান করে। এ পাখির গানের সুর খুবই মিষ্টি, তাই দোয়েলের পাখির গান শুনলে আমাদের মন চঞ্চল হয়ে ওঠে।
আর এজন্যই দোয়েল পাখি গানের পাখি বলা হয়। দোয়েল পাখির প্রধান খাদ্য হলো কীটপতঙ্গ, কিন্তু এই পাখি পাকা ফল ও শিমুল ফল ও মাদার ফুলের মধু মাঝে মধ্যে খায়। দোয়েল পাখি অগভীর জঙ্গলে একাকী কিংবা যুগল বাস করে। মানুষের কাছাকাছি দোয়েল পাখি দেখা যায়। স্ত্রী দোয়েল পাখি বছরের যে কোনো একটি সময় 3 থেকে 5টি ডিম পাড়ে। এই ডিমের রং হালকা সবুজ এবং এতে লালচে বাদামি রঙের ছোপ দেখা যায়। এ পাখির মধ্যে আমাদের জাতীয় পরিচয় মেলে। এবার আমরা রাস্তা বিষয়ে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ লিখব। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে যশোর রোড অন্যতম ঐতিহাসিক একটি আন্তর্জাতিক সড়কপথ। এই সড়কপথটি কলকাতার শ্যামবাজার থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলা পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য 128 কিলোমিটার। যশোর রোড ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রথম জেলা। যশোরের সাথে রাজধানী কলকাতা যোগাযোগের জন্য ব্রিটিশ সরকার নির্মাণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বিমানবাহিনী জাপানি অগ্রাসন রুখতে যশোর বিমানবন্দর নির্মাণ করেন। এতে যশোরের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। 1971 সালে স্বাধীন যুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে ভারতে পাড়ি জমায়। সেই সময় মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন যশোর রোড নামে বিখ্যাত কবিতা রচনা করেন। এই পথে ভারতে পাড়ি জমানো শরণার্থীদের করুণ অবস্থার কথা তিনি কবিতায় তুলে ধরেন। বর্তমান যশোর রোড ভারতের দমদম থেকে বাংলাদেশের যশোর পর্যন্ত বিস্তৃত। এই সড়কের দুপাশে অবস্থিত দৃশ্যনন্দন গাছগুলোর বয়স 174 বছর। সর্বোপরি বাংলাদেশের ইতিহাসে যশোর রোড একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহাসড়ক। চলো এবার আমরা জাতীয় পতাকা দিয়ে একটি বিবরণমূলক লিখি। বাংলাদেশের জাতীয় পতাকা একটি সুপরিকল্পিত ধারণার রূপায়ণ। আয়তাকার এই পতাকা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। জমিনের গাঢ় সবুজ বর্ণের মধ্যে একটি লাল বৃত্ত অঙ্কিত। লাল বৃত্তের ব্যাসার্ধ পতাকাটির দৈর্ঘ্য 1/50 অংশ। পতাকার দৈর্ঘ্যের ডান দিক থেকে 5 ইউনিট এবং বাম দিক থেকে 4 ইউনিট রেখে একটি লম্বা টানতে হবে। প্রস্থকে সমান 2 ভাগে ভাগ করে একটি সমান্তরাল সরলরেখা টানলে উভয় রেখা যেখানে একটি অন্যটিকে ছেদ করে সেখানে বৃত্তটি কেন্দ্রবিন্দু হবে। জাতীয় পতাকার অত্যন্ত মর্যাদাসম্পন্ন জাতীয় সম্পদ। দেশের বিদেশের আমাদের জাতীয় মর্যাদা এবং স্বাধীনতাকে সর্বগৌরব ঘোষণা করে এই পতাকা। তাই যেখানে সেখানে যখন তখন এই পতাকা ব্যবহার করা যায় না। স্বাধীন দিবস বা বিজয় দিবস এবং অন্যান্য দিন সরকার বিজ্ঞপ্তি দিলে বাংলাদেশের সর্বত্র সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা ওড়াতে হয়। শহীদ দিবস, শোক দিবস জাতীয় পতাকার অর্ধনিমিত রাখতে হয়। রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, আইন পরিষদের স্পিকার, মন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাস প্রধান ব্যক্তিবর্গের সরকারি বাসভবনের জাতীয় পতাকা শূন্যমুদ্রা রাখে, যার যানবাহন জাতীয় পতাকা উড্ডয়ন দেখতে পারেন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা উত্তোলন করা থাকে। এবার আমরা গাছপালা নিয়ে বিবরণমূলকটি দেখে নিই। আমরা পৃথিবীতে বাস করি। সৃষ্টিকর্তা এই পৃথিবীতে সুন্দরভাবে সাজিয়েছেন। অপরূপ সৌন্দর্যের প্রধান উপকরণ হচ্ছে গাছপালা। গাছ আমাদের পরম বন্ধু। প্রতিনিয়ত এই নির্বিচ্ছিন্নভাবে সমগ্র প্রাণীকুলকে সেবা দিয়ে চলছে। গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য খুবই জরুরি অক্সিজেন পাই। আমাদের দেহ থেকে নিঃশ্বাসের সাথে বেরিয়ে যাওয়া বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে। গাছ থেকে আমরা সমস্ত ঘরোয়া যোগান পেয়ে থাকি। ধান, চাল, ডাল, গম, ফুল, ফল, সবজি ইত্যাদি আমাদের চারপাশে দেখা অদেখা সকল খাদ্যই কোনো না কোনোভাবে গাছ থেকে সংগৃহীত হয়। ঘরবাড়ির নানা আসবাবপত্র কাঠের তৈরি। কাঠ ছাড়া আধুনিক সভ্যতা অচল। নানা অণুজীবের সংক্রমণে মানুষ ও অন্যান্য প্রাণী অসুস্থ হয়ে পড়ে। এই প্রতিকারের মূল ঔষধি এই গাছপালা থেকে আসে। মাটির ক্ষয়রোধ, প্রকৃতির ঝড় প্রতিরোধ, নদী ভাঙন রোধ,
বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণ, উষ্ণতা নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ, সূর্যের তীব্র তাপ প্রতিরোধ প্রভৃতি কারণে গাছ মানুষের সভ্যতার পরম ঐতিহ্য। গাছপালার অভাবে ভূখণ্ড ধীরে ধীরে মরুভূমিতে রূপান্তরিত হতে পারে। এজন্য বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে মোট ভূমির 25% বনভূমি থাকা আবশ্যক। বাংলাদেশের বনভূমির পরিমাণ 16%। এটি প্রয়োজনের তুলনায় খুবই কম। এজন্য বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন দৃষ্টিগ্রাহ্য হচ্ছে। অতিবৃষ্টি, খরা, তীব্র শীত, বন্যা, নানা প্রকৃতির দুর্যোগ জলবায়ুর ওপর বিরূপ প্রভাব ফেলছে। গাছ লাগাতে হবে। সবাইকে সচেতন করে বৃক্ষরোপণ আন্দোলনকে জাতীয় রূপ দিয়ে এই পৃথিবীকে আনন্দময় বসবাসযোগ্য গড়ে তুলতে হবে। গাছপালা মানবজাতির অন্তর্নিহিত প্রশান্তির মূল উপকরণ। গাছপালা অবিরত শ্যামল ছায়া বিস্তার করে আমাদেরকে স্বর্গের কাছাকাছি রেখেছে। আমরা গাছপালার প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, পৃথিবীকে সুশীতল রাখি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।